ঠিক রাত ৮টা নিউজ ১৮ বাংলা দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, কমিশনের নির্দেশ মানল না রাজ্য, শুধুমাত্র একজন এই আরোকে সরালো রাজ্য, বাকি ৩ অফিসারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়। রাজ্য সরকারের তদন্তের পরই ব্যবস্থা কমিশনকে চিঠি দিয়ে জানালেন মুখ্য সচিব। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, চিঠিতে ঠিক কি উল্লেখ করা হলো রাজ্যের তরফে? দেখো, ভোটার তালিকায় ভুয়ো ভোটার থাকার কারণে জাতীয় নির্বাচন কমিশন ৪ জন সরকারি আধিকারিক এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল মুখ্য সচিবকে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর ময়না বিধানসভার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও এবং তার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভার ইআরও ও এইআরও, এই ৪ জন সরকারি আধিকারিককে সাসপেন্ড করতে বলেছিল জাতীয় নির্বাচন কমিশন, তার সঙ্গে এফআইআর করতেও বলা হয়েছিল। এছাড়াও বারুইপুর পূর্ব বিধানসভার ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল। এবং প্রথম দফায় ৫ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশন এই শাস্তি দেওয়ার জন্য চিঠি দেয়। তারপর রাজ্যের তরফে কোনো কমপ্লায়েন্স রিপোর্ট না আসার জন্য ফের রাজ্যের মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে আজ দুপুর ৩টে পর্যন্ত ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল। রাজ্যের মুখ্য সচিবকে জানাতে হবে রাজ্য সরকার কি পদক্ষেপ করছে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত চিঠি দিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে বেশ কিছু বিষয় স্পষ্ট করলো। প্রথমত, জাতীয় নির্বাচন কমিশনকে মুখ্য সচিব জানালেন যে রাজ্য সরকারের যারা কর্মচারী তাদের রাজ্যের প্রতি দায়বদ্ধতা অনেক বেশি থাকে, অতিরিক্ত দায়িত্ব হিসাবে তারা ভোটার তালিকা সংশোধনের কাজ করেন। দ্বিতীয়ত, যে গাফিলতির কথা বলা হচ্ছে সেই গাফিলতি রাজ্যও সরেজমিনে দেখতে চায়, আর সেই কারণেই রাজ্য অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। সেই অভ্যন্তরীণ তদন্তের রিপোর্ট আসার পরেই তারা পরবর্তী পদক্ষেপ নেবে। কিন্তু তার আগে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ২ জন আধিকারিক, অর্থাৎ পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার এইআরও এবং তার সঙ্গে বারুইপুর পূর্ব বিধানসভার ডেটা এন্ট্রি অপারেটর, এই ২ আধিকারিককে নির্বাচন পরিচালনা সংক্রান্ত কাজ ও ভোটার তালিকা কাজ থেকে অব্যাহতি দেওয়ার, অর্থাৎ তারা কোনো রকম ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কাজ বা নির্বাচন পরিচালনা কাজ করতে পারবেন না আগামী দিনে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। কিন্তু যেহেতু রাজ্য সরকার তদন্ত করবে, সেই কারণে রাজ্য সরকার তদন্ত করে তার রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ নেবে। কিন্তু এটাও জাতীয় নির্বাচন কমিশনকে মুখ্য সচিব মনে করিয়ে দিয়েছেন যে রাজ্যের প্রতি দায়বদ্ধতা সরকারি কর্মচারী তথা অফিসারদের সব থেকে বেশি থাকে, অতিরিক্ত দায়িত্ব হিসাবে ভোটার তালিকা সংশোধনের কাজ তারা করেন। অর্থাৎ এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ আপাতত মানল না রাজ্য। রাজ্যের যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্ট আসার পরেই তারা পরবর্তী পদক্ষেপ নেবে। বেশ, চাকরিহারা শিক্ষকদের এবার পুরনো চাকরি ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ২০ জনকে পুরনো চাকরি ফেরানোর সবুজ সংকেত নবান্নর। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কোন কোন দপ্তরে ফের চাকরি দেওয়া হলো ২০ জনকে? দেখো, ২০ জনকে চাকরিতে ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্য থেকে। বিশেষ করে নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে, স্বরাষ্ট্র দপ্তর, বিদ্যুৎ দপ্তর, বিপর্যয় ও মোকাবিলা দপ্তর, রাজ্য সরকারের এই ৩ দপ্তরে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্য থেকে ২০ জনকে ইতিমধ্যেই নিয়োগের সবুজ সংকেত দেওয়া হয়েছে। ২০১৬ সালে নিয়োগে এরা এই দপ্তরগুলি থেকে চাকরি ছেড়ে শিক্ষক শিক্ষিকার জন্য চাকরিতে যোগ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল ৩ মাসের মধ্যে পুরনো চাকরিতে ফিরিয়ে দিতে হবে যারা সরকারি এবং সরকারি অধীনস্থ দপ্তরগুলিতে চাকরি করতেন। সেই মোতাবেক প্রক্রিয়া নবান্নের তরফে শুরু করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত ৪,৫০০ আবেদন জমা পড়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মধ্য থেকে যারা পুরনো চাকরিতে ফিরতে চান। এর মধ্যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি ছেড়ে যারা এসেছেন এসএসসির মাধ্যমে শিক্ষক হবার জন্য, সেই সংখ্যাটা প্রচুর, কয়েক হাজার রয়েছে। এবং যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, তাদেরও ইতিমধ্যেই ভেরিফিকেশনের প্রক্রিয়া শেষ হয়েছে। কয়েক হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার যে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে রাজ্য নির্দেশ দেবে, সেই প্রক্রিয়াও খুব দ্রুত হবে বলেও জানা যাচ্ছে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তাদের পুরনো চাকরিতে ফেরানোর প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করে দিল। ইতিমধ্যেই ২০ জনকে সেই নিয়োগের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হলো ৩ দপ্তরে, রাজ্য সরকারের ৩ দপ্তরে, এবং বাকিদের প্রক্রিয়া খুব দ্রুত শেষ হয়ে যাবে বলেই নবান্ন সূত্রে খবর। বেশ,
লোকসভায় পাস আয়কর বিল। চলতি ফেব্রুয়ারিতে নতুন আয়কর বিল লোকসভায় পেশ, আর সেই বিলই প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার। বিলের সংশোধিত সংস্করণ আজ লোকসভায় পেশ করা হয়। সরাসরি চলে যাব, অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে। অভিজিতের থেকে আরো বিস্তারিত জানবো। অভিজিৎ, তমশ্রী, লোকসভায় গত ফেব্রুয়ারি মাসেই নতুন আয়কর বিল পাস হয়েছিল, তবে সেই বিল প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্র সরকার এবং আজকে আয়কর বিলের সংশোধিত সংস্করণ আজ আবার লোকসভায় পেশ করা হয় এবং লোকসভায় পাশও হয়ে যায় এই নতুন আয়কর বিল। এই ইনকাম ট্যাক্স সংক্রান্ত অর্থাৎ আয়কর সংক্রান্ত যে আইন তার সরলীকরণে জোর দেওয়া হয়েছে সংশোধিত এই নতুন বিলে, যাতে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে করদাতাদের নীল টিডিএস, জিরো টিডিএস সার্টিফিকেট জমা দেওয়ার সুযোগ, অর্থাৎ যে কোনো করদাতা নীল টিডিএস জমা দিতে পারবে এবং একই সঙ্গে দেরিতে আইটিআর দাখিলে কোনো রকম আর্থিক জরিমানা থাকবে না। দেরি করে যদি কেউ কোনো করদাতা তার আইটিআর দাখিল করে তবে কোনো জরিমানা থাকবে না এবং করদাতাদের নীল টিডিএস সার্টিফিকেট জমার সুযোগ থাকবে। তমশ্রী, বেশ। দুয়ারের রিপোর্টে এবার দেখাবো বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুন। বারুইপুরে বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ। বারুইপুরের 15 নম্বর ওয়ার্ডের ঘটনা। 8ই আগস্ট বাড়িতেই রাজীব বিশ্বাসকে মারধর এবং খুনের অভিযোগ। সরাসরি চলে যাব, অর্পণ মণ্ডল রয়েছে আমার সঙ্গে। অর্পণ, 8ই আগস্ট এই ঘটনা ঘটেছে, আজ 11ই আগস্ট। ঘটনার তদন্তে কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় মূল অভিযুক্ত তার বাবা এবং ছোট ভাই, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। কারণ 8ই আগস্ট এই ঘটনা ঘটে, সে অসুস্থ অবস্থায় বাড়িতে তাকে ফেলে রাখা হয় এবং 9ই আগস্ট তাকে বেধড়ক মারধর করা হয়। আবার তারপরে তার মৃত্যু হয় এবং গতকাল তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ এবং এই বিজেপি নেতা তার যে অভিযোগপত্র সেই অভিযোগ দায়ের করেন বারুইপুরের পশ্চিমের মণ্ডলের সভাপতি গৌতম চক্রবর্তী। এরপরেই দেখা গিয়েছে যে অভিযোগ হওয়ার পরই তার অভিযুক্ত বাবা এবং তার সঙ্গে তার ছোট ছেলে তারা এলাকা থেকে পালিয়ে যায় এবং তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে খবর যে এই বিজেপি নেতার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তারা প্রথমে জানিয়েছিল যে পথ দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই তার মৃত্যুর কারণ জানতে পারবে পুলিশ এবং ইতিমধ্যে যে অভিযোগ হয়েছে তার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। বেশ। কি কান্নার আওয়াজ পেয়েছি, কে কাকে মারছে দেখতে পাইনি। কার কান্নার আওয়াজ পেয়েছেন? একটা ছেলের মারের আওয়াজ পাচ্ছি না। আপনারা কেউ জাননি? বাইরে যাননি? আমাদের সাথে কি, সারা পাড়ার লোকের সাথে ওদের কারোর হয় না। আর এটা প্রায় দিন হয় বলে তো প্রায় দিন মারছে, প্রায় দিন কান্নার আওয়াজ হচ্ছে, প্রায় দিন রোজ মদ খাচ্ছে বাড়িতে, এইসব করে বলে আমরা ওদিকে আর কি। রাজীবকে কি প্রায় দিন মারতো? সেটা জানি না, হ্যাঁ মাঝে সাঝেই শুনতে পেতাম। রাজীব বিশ্বাসকে পিটিয়ে তার নিজের বাড়িতে খুন করে, সেই বডিটাকে তার বাড়িতেই রেখে দেয়। পরের দিন 9 তারিখে রাত্রিবেলা একটা অ্যাম্বুলেন্স এনে তাকে বারুইপুর হসপিটালে নিয়ে যাওয়া। যারা করেছে এই ঘটনাটা তারা বারুইপুর হসপিটালের তৃণমূল ইউনিয়নের অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে যুক্ত। বারুইপুর হসপিটালের রাত 1:30টার ফুটেজ, একটা নৃশংসভাবে একটা 22 বছরের ছেলেকে বিজেপি করার অপরাধে এবং একটা অসাধু প্রমোটার চক্র তার সম্পত্তিটাকে নেবে বলে, যার মধ্যে বারুইপুরের তৃণমূল নেতা, প্রভাবশালী নেতা এবং তার ছেলে জড়িত। এটা সম্পূর্ণ ওদের পারিবারিক ব্যাপার। এটা আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। কোনো রাজনৈতিক দলের সমর্থক ছিল? সেটাও আমরা বলতে পারবো না ঠিকঠাক করে, কারণ ওরা ওইভাবে থাকে, ওদের সঙ্গে কারোর সঙ্গে পাড়ার সম্পর্কও নেই। ওরা এসে বলছে দিদি আমাদের এই ব্যাপার, এরকম তো মারা গেছে না কি হয়েছে বুঝতে পারছি না। তা আমি বললাম যে দেখুন আমি তো ডাক্তার নই, আপনারা হসপিটালে নিয়ে যান, ওখানে ডাক্তাররা দেখে যা বলবে সেই মতন তারা ব্যবস্থা নেবে। আমি চাইছি যে যদি অপরাধ করে থাকে তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি হওয়া উচিত। গত বছর এপ্রিলে ঘটে খুনের ঘটনা, তারপর চার্জশিট পেশ হয় যেদিন, সেই থেকে 8 মাসের সাজা ঘোষণা করা হলো। খুনের মামলায় 8 মাসে যাবজ্জীবন সাজা ঘোষণা উলুবেড়িয়া আদালতে। সরাসরি চলে যাব, সন্তু মালিক রয়েছে আমার সঙ্গে। সন্তু, কি ঘটনা ঘটেছিল গত বছরের এপ্রিলে? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই 8 মাসের সাজা ঘোষণা?
দেখো, গত বছর 12ই এপ্রিল কিন্তু উলুবেড়িয়া থানা চেঙ্গাইল কলাতলা এলাকা, এখানে মূলত বাইকের আওয়াজ করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বচসা, সেখানে মারামারি হয়। কিন্তু বাপন মান্না নামে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। এই মামলায় কিন্তু আজ আকাশ জানা নামে এক অভিযুক্তকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল উলুবেড়িয়া আদালত। পাশাপাশি কিন্তু 50,000 টাকা জরিমানা, অনাদায়ে কিন্তু আরও 6 মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী তিনি যেটা জানাচ্ছেন যে আকাশ জানার বিরুদ্ধে কিন্তু 302 ধারা অভিযোগ প্রমাণ হওয়ায় কিন্তু আজ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়ে রাখবো যে গত বছর ডিসেম্বর মাসেই কিন্তু এই মামলার চার্জ গঠন করা হয়। সেই তারপর থেকে কিন্তু 7 থেকে 8 মাসের মধ্যেই কিন্তু এই খুনের মামলার সাজা ঘোষণা করলো উলুবেড়িয়া আদালত। বেশ, আকাশ জানার বিরুদ্ধে 302-তে অভিযোগ প্রমাণ হয় এবং তাকে আজকে আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই মামলাতে গত ডিসেম্বর মাসে চার্জ ফ্রেম হয় এবং জানুয়ারি থেকে মামলা সাক্ষী শুরু হয়। আর আজকে এই অগস্ট মাস, মাত্র 7-8 মাসের মধ্যে আমাদের প্রায় 27-28 জন সাক্ষী টোটাল মামলাতে ছিল। তাদের সাক্ষ্য গ্রহণের পর আর্গুমেন্ট করে আজকে সাজা ঘোষণা হলো। ফের বসিরহাটে গুলি, স্থানীয় মহিদুল শেখকে লক্ষ্য করে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়িতে গুলি লাগে, অল্পের জন্য বেঁচে যান মহিদুল। কিন্তু কি কারণে মহিদুলকে এই খুনের ঘটনা ঘটলো জানবো, সরাসরি চলে যাব। অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে। অনুপম, দেখো, এই যে বসিরহাট থানার যে ঘোনা এলাকায়, এখানে মহিদুল শেখ নামে এক ব্যক্তি, তাকে লক্ষ্য করে, সে তখন ঘরে বসেছিল, তো সেই সময় বারান্দা দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং সে বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে দরজা দিয়ে দিলে দরজার গায়ে গুলি লাগে এবং গুলির আওয়াজে আশেপাশের লোক ছুটে আসলে সেই দুষ্কৃতী পালায়। এবং সেই যে মহিদুল শেখ, সে তখন আলো জ্বালিয়ে দেখে যে তার যেটা অভিযোগ, যে জাকির গাজী বলে এক যুবকের নামে বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। এই জাকির গাজীকে 17ই জুন এখানে আনোয়ার হোসেন গাজী বলে তৃণমূল কর্মী খুন হয়েছিল। সেই খুনের খবরও আমরা করেছিলাম। সেই আনোয়ার হোসেন গাজীর ভাই হচ্ছে এই জাকির গাজী। সেই জাকির গাজী এই মহিদুল শেখকে গুলি করে খুন করার চেষ্টা করে। এই কি কারণে এই যে খুন করার চেষ্টা, সেটা কিন্তু পরিষ্কারভাবে কিন্তু মহিদুল শেখ জানাননি। তিনি বা তার স্ত্রী যেটা জানিয়েছেন যে কি কারণে তাকে উপরে গুলি করানো হয়েছে সেটা তিনি জানেন না। তবে এই যে জাকির গাজীর বিরুদ্ধে যে অভিযোগটা তোলা হয়েছে, জাকির গাজীর পরিবার কিন্তু এই বিষয়ে কিন্তু একদম পুরো অস্বীকার করছে। তিনি যেটা বলেছেন যে এই যে আনোয়ার হোসেন গাজী খুনের ঘটনায় যেসব আসামি, তাদেরকে গতকাল রাতে পুলিশ তদন্তে বেরিয়েছিল এবং পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতা করার জন্য কিন্তু এই জাকির গাজী বা তার পরিবারের লোকজন ছিল পুলিশের সঙ্গে। তাহলে কি করে তাদের এই জাকির গাজী গুলি করলো, এমনটাই কিন্তু প্রশ্ন করছে জাকির গাজীর পরিবার। যাই একে অপরের বিরুদ্ধে কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগে কি কারণে খুন তদন্তে এবার কি উঠে আসে, খুনের চেষ্টার যে অভিযোগ উঠছে, অবশ্যই নজর থাকবে। এই গুলিটাতে ভিত্তিহীন। এই যে আনোয়ার হোসেন গাজী, জাকিরের ভাই যে মার্ডার হয়েছিল, তার সঙ্গে এই মহিদুল গাজী ওর সঙ্গে জড়িত। যেদিন মার্ডার হয় সেদিন থেকে 1 সপ্তাহ পলাতক ছিল। এই যে ঝন্টু আলী শেখকে কালকে রাত্রিরে অ্যারেস্ট করেছে আমাদের কৃষ্ণবাবু, ওনার দৃষ্টিটা এড়াবার জন্য এই জাকির গাজীর নামকে একটা ওরা চক্রান্ত করেছে, করে এটা ফাটাচ্ছে। ওরা বলেছে যে রাত 2টোর সময় গুলি করেছে, হ্যাঁ, আর আমরা বাড়ি ঢুকেছি 3টের দিকে। সেই সময় কৃষ্ণবাবুর সঙ্গে ওই জাকির গাজী ছিল, ওই ঝন্টু আলী শেখের রেটে। ওদের একটা পুরো চক্রান্ত করে ফাটাচ্ছে, তাহলে চক্রান্ত করে ফাটানোর চেষ্টা করছে। রাত 2:30 বাজে ঘরের ভিতরে শুয়ে থাকি, জাকির এসে আমার তিনি বাড়ি মারে গেটে মারলে, আমি গেট খুলি, যে দরজা আমি খুলেছি আর গুলিটা করি। আমি সাথে সাথে দরজাটা আবার লাগাই দিয়েছি, গুলিটা দরজা দিকে। তারপর আমি ঘর থেকে বেরিয়ে লাইট মেরে দেখি জাকির গানতে লাভ দিয়ে দৌড়িয়ে রাস্তায় যাচ্ছে, এখান থেকে দৌড় মেরে চলে যায়। ওই ফোন মারার করি ঘরে, এর আগে অনেক কেস করিয়েছে। এর ফাঁকে আমার বাড়ির 2 ভাই বোনেরা মিথ্যে কেস দেয়। আমি ওদের রোববারে ডেট করি, রোববারে কোর্ট বসে ওদেরকে আমি বার করি। ও সেই সূত্রে আমার ওদের রাগ আছে। এটিএম লুট রুখলেন নাইট গার্ড। চোপড়ার 3 মাইলে এটিএম লুটের চেষ্টা, শব্দ পেয়ে ঘটনাস্থলে পৌঁছন নাইট গার্ড। আর তারপরে সেই লুট রুখলেন কিভাবে নাইট গার্ড, জানবো। চঞ্চল মোদক রয়েছে আমার সঙ্গে। চঞ্চল,
দেখো তমশ্রী, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল গভীর রাতে টোকরাপাড়া যে 3 মাইল এলাকায় সেই বাজারে কিন্তু একটি এটিএম ছিল এবং সেই এটিএম এ গভীর রাতে কিছু দুষ্কৃতী সেই এটিএম ভাঙে লুট করার চেষ্টা করে। তখনই কিন্তু সেই এলাকায় ব্যবসায়ী সমিতি থেকে রাখা একটি নাইট গার্ড, সেই নাইট গার্ড কর্মীর সেই শব্দ শুনতে পারে এবং শব্দ শোনার পরে কিন্তু সেই এটিএম এ ছুটে যায় এবং সেই এটিএম এ ছুটে যাওয়ার পরে কিন্তু দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। এরপরে কিন্তু খবর দেওয়া হয় টোপা থানা পুলিশ এবং টোপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে স্থানীয় এবং ব্যবসায়ীদের যেটা দাবি যে এই যে দীপক বাহাদুর নামে যে নাইট গার্ডের যে কর্মী রয়েছে তার পরপরটাই কিন্তু এই বড় সড়ো এটিএম লুট হতে কিন্তু বানচাল করা হচ্ছে এবং লুট হতে দেখেছে এটা এমনটা কিন্তু দাবি করা হচ্ছে। বেশ চঞ্চল। मारने वाले को आवाज आने के बाद फिर मैं फट से भाग के आया टॉर्च मारा तो उधर एटीएम में 5-6 आदमी घुसा था। ठीक है, मैं टॉर्च मारने के बाद वो लोग फट से भाग के आया। आने के बाद फिर मेरी रोड क्रॉसिंग करके इधर आने के बाद वो लोग गाड़ी में चढ़ गए, फिर गाड़ी चला गए, रवाना हो गया वो लोग। उसके बाद फिर सिविल पुलिस को फ़ोन किया, फिर वो लोग उधर से भाग के आया, फिर थाना वाला को फ़ोन किया, थाना वाला भी आया। ফের প্রতারণা, এবার সোদপুরে প্রতারণা। সোদপুরে অভিযুক্তকে ধরে মার স্থানীয়দের। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় লোনের টোপ, আর সেখানে অভিযুক্তকে ধরে মার স্থানীয়দের। কিভাবে এই প্রতারণা চলতো, কিভাবে ধরা পড়লো জানবো বিস্তারিত। আমার সঙ্গে সুবীর রয়েছে। সুবীর, দেখো সোদপুর বিবেকানন্দ পার্ক এলাকাতে এভাবেই কিন্তু প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার যে লোন, সেই লোন পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে কিন্তু প্রতারণা করেছে এই ব্যক্তি। এবং তারপরে কিন্তু আজকে সকালবেলা লোন করানোর জন্য তাকে টোপ দেওয়া হয় এবং তারপরে সেই টোপে কিন্তু পা দিয়ে সেই সেখানে চলে আসে। আসার পরে কিন্তু যারা প্রতারিত ব্যক্তি তাকে ধরে ফেলে হাতে হাতে এবং তাকে মারধর করা হয় এবং তারপরে কিন্তু ঘটনাস্থলে উত্তেজনা তৈরি হয় এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভোলা থানার পুলিশ এবং অভিযুক্ত যে যুবক, যে প্রতারক, তাকে কিন্তু ভোলা থানার পুলিশ আটক করে নিয়ে গিয়েছে এবং কাদের সঙ্গে তার যোগসাজশ রয়েছে তাও কিন্তু তদন্ত করে দেখছে ভোলা থানার পুলিশ। বেশ, মানুষদেরকে ডেকে বলে যে এই লোন করে দেবো, সেই লোন করে দেবো। এবার লোন করতে গেলে যে সমস্ত পেপারস দরকার সেগুলো তো সকলের কাছে হয়তো নেই, তখনই তাকে টোপ দিচ্ছে যে তোমার কোনো পেপারস লাগবে না, শুধু আধার কার্ডের উপরে প্রধানমন্ত্রীর যে মুদ্রা যোজনা লোন আছে সেই লোনটা আমি করে দেবো, কাগজপত্র আমরা সমস্ত করে নেব। একটা করে সব ফলস কাগজ বার করেছে, প্রত্যেকে ছবি দিয়ে সব কিছু করে যখনই একটা করে সই করায় তখনই 300 টাকা দাও, 400 টাকা দাও। আমরা ওনার কাছ থেকে চেয়েছি যে আমাদের এই যে স্ট্যাম্প করা যে কাগজগুলো সই করিয়েছে সেই কাগজটা এবং আমাদের থেকে যার কাছ থেকে যা টাকা নিয়েছে এখন আমাদের সেই টাকাটা দিতে হবে। এমনকি লোকে ফলস চেক পর্যন্ত দিয়েছে। সোনার হাট ছিনতাই, আর সেই ঘটনায় হেলমেটে মুখ ঢেকেও হলো না শেষ রক্ষা। যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছে, প্রথমে একজনকে গ্রেফতার করা হয় এবং তাকে জেরা করে তার সাগরেদেরও হদিশ পাওয়া গেছে। কিভাবে পুরো ঘটনাটা জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি শান্তনু রয়েছে। শান্তনু, দেখো শিলিগুড়ি থেকে কিন্তু এই দুই দুষ্কৃতী জলপাইগুড়িতে এসেছিল এবং জলপাইগুড়িতে আসার মূল উদ্দেশ্য ছিল এদের ছিনতাই এবং সেই ছিনতাইয়ের জন্য তারা রীতিমতন পরিকল্পনা করে এগিয়েছিল এবং কেরানীপাড়ায় এক অসমের বাসিন্দা মহিলা তার বোনের বাড়িতে আসছিল, সেই সময় কিন্তু তাদের গলার হার ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় এবং এরা কিন্তু নিজেদেরকে পরিচয় দিয়েছিল সেই পাড়ারই বাসিন্দা এবং বাড়ি চিনিয়ে দেওয়ার নাম করেই কিন্তু এই ছিনতাইয়ের কাজ করে এবং তারপরেই কিন্তু বাইকে করে পালিয়ে গিয়েছিল। পুলিশের কাছে বলা তদন্তের অন্যতম হাতিয়ার ছিল সিসিটিভি ক্যামেরার ছবি এবং সেই ছবিতে একজনকে চিহ্নিত করা গেলেও কিন্তু দ্বিতীয় জনকে চিহ্নিত করা যাচ্ছিল না এবং যাকে চিহ্নিত করা গেছে তাকেও কিন্তু ধরতে রীতিমতন বেগ পেতে হয়। বলা যেতে পারে যে 9 দিনের মাথায় কিন্তু একজনকে পুলিশ গ্রেপ্তার করে, তার নাম সৌরভ রায়, শিলিগুড়ি শক্তিগড় এলাকার বাসিন্দা। সৌরভকে চিহ্নিত করে গ্রেপ্তার করার পরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে দ্বিতীয় জনের হদিশ পায় পুলিশ। এই দ্বিতীয় জনই কিন্তু মূলত এই স্কুটি গাড়িতে করে এসেছিল জলপাইগুড়িতে শিলিগুড়ি থেকে এবং তার সঙ্গীকে নিয়ে এবং মূলত নিজেকে আড়াল করার জন্যই কিন্তু হেলমেট দিয়ে নিজের মুখ ঢেকে দিয়েছিল এবং সেই হেলমেট দাঁড়িয়ে কে ছিল তা জানতে
রাতেই কিন্তু সৌরভকে দীর্ঘ জেরার পর সেই দীপঙ্কর ভূমিকার হদিশ পায় পুলিশ এবং তারপরে কিন্তু দীপঙ্করকে গ্রেপ্তার করে। অর্থাৎ এই সোনার ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সোনার হাটটি উদ্ধার না হলেও সেই সোনার হাটটি বিক্রি করে দেওয়ার পর যে 60,000 টাকা পেয়েছিল তার মধ্যে থেকে 40,000 টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ এবং যে স্বর্ণ ব্যবসায়ী এই সোনার হাটটি কিনেছিল এবং পরে গলিয়ে দিয়েছিল তারও কিন্তু খোঁজ চালাচ্ছে পুলিশ এবং পুলিশের দাবি কয়েকদিনের মধ্যে সেই স্বর্ণ ব্যবসায়ীকেও গ্রেপ্তার করতে পারবে। অর্থাৎ বলা যেতে পারে একটা সিসিটিভি ফুটেজই কিন্তু হার চিন্তাই হয়েছিল। আমরা ইনভেস্টিগেশন করে বিনয়, আমাদের যে বিনয় যাদব আছেন আমাদের ওসি টাউন, উনি শিলিগুড়ি থেকে সৌরভ রায়কে গ্রেপ্তার করেছেন এবং 40,000 টাকা রিকভারি হয়েছে। কিন্তু যেটা জানা গেছে উনি শিলিগুড়ি থেকে এসে এখানে চুরি করে জিনিসটা পানবাড়ির একটি দোকানে বিক্রি করেছিলেন। পানবাড়ির দোকানদারকে এখন আমরা পাইনি, ওনার কাছে আরও কিছু রিকভারি হবে, সেই জন্য এটা আজকে দেখানো হচ্ছে না, কিন্তু পানবাড়ির দোকানদার খুব শীঘ্রই অ্যারেস্ট হবে। দুয়ারে রিপোর্টার এবার দেখাবো ছেলে ধরার সন্দেহে মহিলাকে আটক। মহিলাকে আটকে রাখলেন গ্রামবাসীরা। পুলিশ মহিলাকে উদ্ধার করতে গেলে রীতিমতো উত্তেজনা ছড়ায়। পুলিশের গাড়ির পিছনে দৌড় গ্রামবাসীদের। বসিরহাটের ঘটনা, সরাসরি চলে যাব, অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, এই যে মহিলাকে যে ছেলে ধরা সন্দেহ করা হচ্ছে তাকে প্রমাণিত যে মহিলা ছেলে ধরা, কারণ উনি বারবার কিছু একটা ব্যাগের ভিতরে কিছু নেই এইরকমও দেখাচ্ছিলেন। দেখো, এটা কিন্তু প্রমাণিত না যে এই ভদ্রমহিলা ছেলে ধরা। তবে এই যে ভদ্রমহিলাকে আজকে দন্ডিঘাটের স্টেশন পাড়ায় যে উত্তেজনা তৈরি হয়েছে এই ভদ্রমহিলাকে নিয়ে, তার কারণ হচ্ছে এই ভদ্রমহিলা এই স্টেশন পাড়া এলাকায় গত এক সপ্তাহ আগেও এসেছিল, কয়েকটি বাড়ির ভেতরে ঢুকে যায় এবং তখন তারাকে সেখান থেকে পালায় এবং আজকে আবার আর একটি বাড়িতে গিয়েছে যে বাড়িটাতে একটা ছোট বাচ্চা রয়েছে এবং এলাকার মানুষ চিৎকার করে ওঠে যে সেই বাচ্চাটাকে নিয়ে সে চলে যাবে, এমনটা আতঙ্ক তৈরি হয়ে যায় এবং চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন ছুটে আসে এবং ওই মহিলাকে ধরে এরপর উত্তেজিত জনতার রোষ থেকে বাঁচানোর জন্য পুলিশ তাকে উদ্ধার করে এবং আটক করে নিয়ে আসে। যদিও আমরা পরবর্তী সময় পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি যে এই মহিলা এর আগেও একাধিকবার বিভিন্ন পাড়ায় এরকম ভাবে বাড়ির ভেতরে ঢুকে যায় এবং তাকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। এই ভদ্র মহিলার কি কারণে বাড়ির ভেতরে ঢুকে যায় সেদিকে যেমন পুলিশ খতিয়ে দেখছে, অন্যদিকে এই ভদ্র মহিলার কোন রকম নার্ভের প্রবলেম আছে কিনা সেই বিষয়টা কিন্তু খুব ভালো জোরালো ভাবে সন্দেহ রয়েছে যে সত্যি সে ছেলে ধরা নাকি তার কোনো শারীরিক সমস্যা রয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বেশ অনুপম, আমি কি বলবো, আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে, আমার তো মনে হচ্ছে যে বাচ্চা কিডন্যাপার বলে মনে হচ্ছে। এবার আমরা মোটামুটি আমরা এই এক সপ্তাহ ধরে আতঙ্কে আছি। আমরা গেটটা খুলে ঢুকে যাচ্ছে, এবার আমি ওখানে দৌড়ে এসেছি, এসে বলছে কি যে তুমি ওখানে ঢুকছো কেন? আমি তখন আমার কাকিমাকে বলছি দেখো তো তোমাদের ঘরে কে ঢুকেছে। তা বলছে যে কাকিমা বলছে আমি ওই ঘরে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি। আমি বলছি দেখো তোমার ঘরে লোক ঢুকেছে, তুমি তাড়াতাড়ি দেখো। মানে কাকিমা তাড়াতাড়ি বেরিয়ে এসেছে ঘর থেকে দরজা খুলে। খুলে দেওয়া হলো ফারাক্কা ব্যারেজের 109টি গেট। গঙ্গার জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে। প্রবল জলের চাপে খোলা হলো ফারাক্কা ব্যারেজের 109টি গেট। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। প্রণব, এই যে 109টি গেট খুলে দেওয়া হলো, এর ফলে তো বিস্তীর্ণ এলাকা প্লাবনের আশঙ্কা রয়েছে। একদমই তাই। দেখো, ফরাক্কার যে 109টি গেট রয়েছে সেই 109টি গেট খুলে দেওয়ার ফলে কিন্তু ফরাক্কা, শামশেরগঞ্জ এবং সুতির বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং ইতিমধ্যেই ফরাক্কার মহাদেবনগরের এলাকার বেশ কিছু গ্রামে কিন্তু জল ঢুকতে শুরু করেছে এবং যে শামশেরগঞ্জে যে ভাঙন কবলিত এলাকা, যে গঙ্গার তীরবর্তী এলাকা, সেখানেও কিন্তু জল ঢুকছে এবং সুতিরও বেশ কিছু জায়গাতে কিন্তু জল ঢোকার শুরু হয়েছে। সেই কারণে প্রশাসন ইতিমধ্যেই সতর্কতা হিসাবে বিভিন্ন এলাকায় মাইকিং করছে এবং বেশ কিছু পরিবারকে পার্শ্ববর্তী যে সমস্ত স্কুল রয়েছে সেগুলোকে ফাঁকা রাখা হয়েছে এবং বেশ কিছু পরিবারকে সেখানে তুলেও নিয়ে আসা হয়েছে এবং রাতের মধ্যে যদি জল বাড়ে সেখানে যাতে চলে আসে সেই কারণে আবেদন জানিয়ে কিন্তু ইতিমধ্যে মাইকিংও শুরু করেছে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রশাসন সব রকমভাবে সাহায্যের জন্য তৈরি রয়েছে, যাতে কোনো রকমভাবে অসুবিধা হলে তারা যেন স্কুলে চলে আসে এবং সেখানে তাদেরকে সব রকমভাবে প্রশাসন এবং প্রশাসনের তরফ
থেকে সব রকম ব্যবস্থা করা হচ্ছে, মাইকিংও করা হচ্ছে। এই জলটা কোথা থেকে আসছে, মানে গঙ্গার ফারাক্কা বাড়ির যে জল ছাড়ছে সেই জল? এখানে জলের ক্ষতি বলতে কি ওই দিক থেকে আসবে, ওই যখন এই দিক থেকে ঢল মারবে ওই জন্য কয়েক কার্টন কাটছে, ওই জন্য রাস্তাটা বাড়ি 4টা পড়ে গেল। সফটওয়্যার বিভ্রাট, আর সেই বিভ্রাটে বন্ধ পোস্ট অফিস। দেশজুড়ে নতুন সফটওয়্যার চালু ডাক বিভাগে। নতুন সফটওয়্যার ইনস্টল করা বিপত্তি, এই মাসের গোড়া থেকে ব্যাহত পরিষেবা। সরাসরি চলে যাব, প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন, এই লাইনের পরও তো পরিষেবা পাচ্ছেন না মানুষ। স্বাভাবিক হবে কবে পরিস্থিতি, কি বলছে ডাকঘর বিভাগ? দেখো, স্বাভাবিক কবে হবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, কিন্তু চেষ্টা চালানো হচ্ছে এবং যে পরিষেবা ব্যাহত হয়েছে সেটা কিন্তু এক কথা মেনে নিয়েছেন হাওড়া কর্তৃপক্ষ। তুমি জানোই যে শুধুমাত্র ডাকঘরের চিঠি আদান প্রদান হয় না, এর কাছাকাছি কিন্তু পয়সার লেনদেন হয়। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ যে পেনশন রয়েছে সেই যোজনার কিন্তু বেশ কিছু টাকা পয়সা এই পোস্ট অফিস থেকে লেনদেন হয়, কারণ বাঁকুড়া জেলা সহ বিভিন্ন জায়গাতে এমন প্রত্যন্ত গ্রাম রয়েছে যেখানে কিন্তু ব্যাংকিং পরিষেবা নেই, ভরসা করতে হয় এই পোস্ট অফিসের ক্ষেত্রে। কিন্তু এই যে সফটওয়্যার আপলোড হচ্ছে, যেখানে শুধুমাত্র হেড পোস্ট অফিস নয়, শাখা পোস্ট অফিস এবং গ্রামীণ পোস্ট অফিসেও কিন্তু একই সফটওয়্যারের কাজ হবে এবং 4 আগস্ট থেকে সেই সফটওয়্যারের আপলোডিং এর কাজ শুরু হয়েছে, কিন্তু তারপর থেকেও লিঙ্ক পাওয়া যাচ্ছে না। বেশ কিছু সময় মানুষজনকে অপেক্ষা করতে হচ্ছে এবং মানুষজন কিন্তু ধৈর্য হারাচ্ছেন এবং তারা কিন্তু বিক্ষোভ দেখা শুরু করছেন বেশ কিছু জায়গাতে। এবার কবে স্বাভাবিক হয় পরিস্থিতি, সেদিকেই নজর থাকবে আমাদের। স্কুলে বসেছে ড্রপ বক্স। এই ড্রপ বক্সে কি পাওয়া যাচ্ছে? টাকা দিয়ে মিলছে পেন খাতা, তবে বাজারের থেকে কম দামে পেন খাতা। বর্ধমানের বেলপুকুরের স্কুলে অভিনব উদ্যোগ। সরাসরি চলে যাব, শরদিন্দু ঘোষ রয়েছে। শরদিন্দু, এই উদ্যোগ স্বাভাবিকভাবেই সাধুবাদ জানাতে হয়, খুব ভালো উদ্যোগ, কিন্তু কি থেকে এই উদ্যোগের ভাবনা? দেখো, এই এলাকা অর্থাৎ বর্ধমানের যে বেলপুকুর প্রাথমিক স্কুল, এই এলাকায় অনেকটা পিছিয়ে পড়া বাসিন্দাদের বসবাস। ফলে অভিভাবকরা অনেকেই ছেলে মেয়েদের খাতা, পেন বা রাবার পেন্সিল কিনে দেবার ব্যাপারে সচেতন নয়। তাই স্কুলে এসে যাতে তার অভাব বোধ না করে সেই কারণেই এই ড্রপ বক্স চালু করা হয়েছে এবং এই বক্সে বাজার থেকে অনেকটাই কম দামে সেখানে দাম দিলেই সেখানে খাতা, পেন, কাগজ বা রাবার পেন্সিল সব পাওয়া যাচ্ছে। বাংলা, অঙ্ক, ইংরেজি খাতাও পাওয়া যাচ্ছে। অর্থাৎ স্কুলে এসে পড়ুয়া যদি দেখে তার খাতাটা আনতে সে ভুলে গেছে বা তার খাতা শেষ হয়ে গেছে বা পেনের কালি শেষ হয়ে গেছে, পেন্সিলটা আর চালানো যাচ্ছে না, তখন তারা খুব কম দামে সেটা কিনে নিতে পারে এবং পয়সা না থাকলেও বা টাকা না থাকলেও পরদিন বাবা মায়ের কাছ থেকে সেটা কিনে এনে তারা মেটাতে পারে। এর ফলে একদিকে যেমন কেনা বেচা কিভাবে হয় সেই ধারণা তৈরি হচ্ছে, তেমনি স্কুলে আসার ক্ষেত্রেও পড়ুয়াদের মধ্যে আগ্রহ অনেকটা বেড়েছে, এমনটাই দাবি করছে স্কুল কর্তৃপক্ষ। বেশ, একদিকে দেখলেন স্কুলের ড্রপ বক্স, আরো একটা স্কুলেরই ঘটনা দেখাবো। পড়ুয়াদের জন্মদিন পালন করা হচ্ছে। প্রত্যেক মাসে কেক কেটে জন্মদিন পালন হয়। বিশেষ দিনে মিড ডে মিলে ভোজ থাকে। দেখছেন সেই ছবি। সরাসরি চলে যাবো, সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, এই যে স্কুলের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবং এই কারণেই কি এই উদ্যোগ নেওয়া হয়েছে স্কুলের তরফে? হ্যাঁ, দেখো, একদম কোলবার পাওনান প্রাথমিক যে স্কুল রয়েছে, সিদ্ধেশ্বর প্রাথমিক যে স্কুল রয়েছে, সেই স্কুলেই অভিনব উদ্যোগ। কেন স্কুল পড়ুয়া যে রয়েছে, যারা স্কুলমুখী ছাত্রছাত্রীদের স্কুলমুখী করার জন্য এই উদ্যোগ। এবং পিছিয়ে পড়া, যেহেতু গ্রামের প্রত্যন্ত গ্রামে যে স্কুল, পিছিয়ে পড়া মানুষ যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে এই স্কুলের দিকে স্কুলমুখী করার জন্যই। এবং অনেকের বাড়িতে জন্মদিন পালন হয় না, সেই কারণেই প্রতি মাসেই এই জন্মদিন পালন হচ্ছে। এবং এই প্রতি মাসে যাদের যাদের জন্মদিন থাকে সেই জন্মদিন একটা দিন যে ঠিক করে কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ, এবং সেই স্কুল কর্তৃপক্ষ একটা দিনের জন্মদিন ঠিক করে যে মেনু থাকে, যে মিড ডে মিলে মেনু থাকে, সেই মেনুতেও পরিবর্তন নিয়ে আসে। যেমন আজকে মিড ডে মিলে মেনুতে পরিবর্তন ছিল, ফ্রাইড রাইস ছিল, চিকেন কষা ছিল, চাটনি ছিল, আনারসের চাটনি, মিষ্টি এবং পায়েস ছিল। এই যে কেক কেটে এবং উপহারও দিয়েছে, এই যে যারা পড়ুয়ারা রয়েছে যাদের জন্মদিন ছিল তাদের উপহারও দিয়েছে। এই উদ্যোগকে গ্রামবাসী থেকে যারা পড়ুয়া অভিভাবকরা রয়েছে তারা সাধুবাদ জানায় যে এই করার জন্য এইরকম প্রধান শিক্ষকও জানিয়েছে যে এরকম আমাদের প্রত্যেক মাসে একটা করে দিন স্থির করা হয়। সেই দিনটিতে আমরা সেই মাসের জন্মগ্রহণকারী সমস্ত শিক্ষার্থীদের জন্মদিন স্কুলে কেক কেটে তাদের হাতে উপহার তুলে দিয়ে এবং মিড ডে মিলের একটা স্পেশাল মেনু আয়োজন করে আমরা খুশি আনন্দেতে
আমাদের খুব ভালো লাগছে, কারণ সবার বাড়িতে এখনো জন্মদিন হয় না, বা হলেও খুব একটা বড় করে হয় না। আমাদের সব বন্ধুদের আমরা কাছে পাই না, কিন্তু এই স্কুলে তো জন্মদিনে নানা রকমের খাওয়া, কেক কাটা হয় এবং আমরা আমাদের সব বন্ধুদের কাছে পাই, সেগুলো আমাদের খুব ভালো লাগে। কোনো সময় বিরিয়ানি, কোনো সময় পোলাও, আবার কোনো সময় রাইস, অনেক রকমের খাবার থাকে। এবার দেখাবো ফের খাঁচাবন্দি চিতাবাঘ। 19 এপ্রিল ফের খাঁচাবন্দি চিতাবাঘ। 19 এপ্রিল চিতাবাঘের হামলায় জখম 4 শ্রমিক। কিভাবে খাঁচায় বন্দি চিতাবাঘ, বন দপ্তর কি বলছে জানবো। সরাসরি চলে যাবো, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, দেখো, বলা যেতে পারে গত 3 মাস ধরে কিন্তু আতঙ্কের অপর নাম হয়ে উঠেছিল এই পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ, যাকে দেখা যাচ্ছিল কিন্তু ধরা পড়ছিল না ফাঁদে। ইতিমধ্যেই কিন্তু চা বাগানের একজন শ্রমিক আহত হয়েছিলেন। এই বাঘকে ধরবার জন্য কিন্তু খাঁচাও পেতে রেখেছিল বন দপ্তর, কিন্তু সেই ফাঁদে পড়ছিল না। অবশেষে বলা যেতে পারে খাঁচাবন্দি হলো চিতাবাঘ। আর সকালবেলায় কিন্তু শ্রমিকরা শুনতে পান চিতাবাঘের গর্জনের শব্দ। তারপরে তারা বন দপ্তরকে খবর দেন। বনকর্মীরা এসে দেখতে পান যে বাগানে যে অংশে খাঁচা পাতা ছিল সেখানেই ধরা পড়েছে পূর্ণবয়স্ক এই চিতাবাঘটি। তারপর সেটিকে কিন্তু উদ্ধারের পর বৈকুণ্ঠপুর জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে, প্রাথমিক চিকিৎসা হয়েছে। সন্ধ্যা নাগাদ কিন্তু সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে, বৈকুণ্ঠপুরের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। বলা যেতে পারে এই ঘটনার পর কিন্তু আতঙ্কমুক্ত অনেকটাই ভান্ডিগুড়ি চা বাগানের শ্রমিকরা, কারণ তাদের যে ত্রাস হয়ে দাঁড়িয়েছিল যে চিতাবাঘ, তা কিন্তু খাঁচাবন্দি হয়েছে। বেশ স্বাভাবিক স্বস্তিতে গ্রামবাসীরা। দুয়ারে রিপোর্টারে সবশেষে আপনাদের দেখাবো লাখ টাকার চা। বাংলা চায়ের বাজারে গোল্ড টি। আলিপুর দুয়ারের মাঝের ডাবরি বাগানে নতুন চা, লাখ টাকা কেজির রোজ গোল্ড টি ও মিডাস গোল্ড টি। আরও জানাবে বিস্তারিত আমার সঙ্গে রাজকুমার রয়েছে। রাজকুমার, তার মানে ক্রেতারা এই গোল্ড টি এবার কিনতে পারবেন? একদম তমশ্রী, দেখো, মাঝের ডাবরি চা বাগান কর্তৃপক্ষ কিন্তু বলেছে যে এই চা তাদের যেমন দেশে বিভিন্ন স্টল আছে সেই স্টলে বিক্রি হবে। শুধু তাই নয়, কিছুদিন পরেই দুবাইতে একটি ট্রেড ফেয়ার আছে, এই যে রাজ্যের এই গোল্ড টি নিয়ে তারা সেখানেও হাজির হবে। রাজ্যে এই প্রথম কোনো সংস্থা বা কোনো চা বাগান কর্তৃপক্ষ এই চা বাজারে আনলো, এবং যা শুনে হয়তো চা প্রেমীরা হয়তো খুশি হবেন, কিন্তু দাম কিন্তু তমশ্রী একেবারে নাগালের বাইরে, 1 লক্ষ টাকা কেজি। বেশ।